অর্থনৈতিকভাবে ঈর্ষণীয় সাফল্যের অধিকারী কাতারের ভোক্তা বাজার ছোট হয় বাংলাদেশের সাথে রপ্তানি বাণিজ্য বাড়ার সম্ভাবনা কিছুটা কম। তবে গ্যাস ও সার সহ আমদানি বৃদ্ধি এবং বাংলাদেশে কাতারের বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ব্যবসা বাণিজ্য আর জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। কি আছে এই চুক্তিগুলোতে, এ নিয়ে কথা বলতে চাই। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ জাইদুস সাত্তার। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য আমাদেরকে। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক বাণিজ্য মূলত এলএনজি, সার বা পেট্রোকেমিক্যাল পণ্যের উপর নির্ভরশীল। আমরা জানি এই পণ্যগুলো বাংলাদেশ কাতার থেকে আমদানি করে থাকে। এ বিষয়ে আসলে বাংলাদেশ কাতারের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেতে পারে বলে আপনি মনে করেন? এবং একই সঙ্গে আরেকটু যদি প্রশ্ন রাখি যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে কাতার, এটি হলে আসলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে? আপনার বাণিজ্য চুক্তি মানে কি উন্মুক্ত, মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলছেন আপনি? জি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তো হতে পারে খুবই ভালো, কিন্তু সেটা অনেক কিছু সেখানে জড়িত আছে, সেটার কথা এখন নাই বললাম। তবে এই যে মাননীয় কাতারের এমিরের যে ভিজিট, এটা খুবই উল্লেখযোগ্য। এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন বলতে হবে, কারণ কাতার এখন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এবং অর্থনৈতিক মহলে দুদিকেই কাতার কিন্তু একটা বিরাট রোল প্লে করছে। এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো বাংলাদেশের সাথে দুটো বিষয়ে বাংলাদেশ কাতারের এই সম্পর্কটা ভালো দিকে ভালো হবে। সেটা হচ্ছে, এক তো হচ্ছে কাতারে আমাদের অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার্স এখন কাজ করছেন। আপনার সংখ্যা বললেন 4 লক্ষ, এবং সামনে আরও কাতারে যে আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে, সেগুলোতে আরও ওনাদের ওয়ার্কফোর্সের প্রয়োজন আছে। সুতরাং বাংলাদেশ থেকে এগুলো কন্ট্রিবিউট করা যাবে। অন্যদিকে কাতার এখন পৃথিবীর মানে কাতারের যে পেট্রোলিয়াম গ্যাস রিজার্ভ, এটা খুব বড় রিজার্ভ। এই যে যদিও কাতার আগে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র এদের কাছেই এক্সপোর্ট করতো, গত বছরে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যখন ইউরোপে এবং বিশেষ করে জার্মানিতে যখন গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে গেল রাশিয়া থেকে, তখন কিন্তু কাতার থেকে কিন্তু এনারা বেশ কিছু এলপিজি সংগ্রহ করেছেন। এলপিজি সংগ্রহ করতে যখন পাইপড গ্যাস পাওয়া যায় না, তখন এলপিজির উপরে নির্ভর করতে হয়। এবং বাংলাদেশের ক্ষেত্রেও এখন আমাদের যেহেতু গ্যাসের রিজার্ভ কমে গেছে, আমাদেরকে এলপিজির উপরে নির্ভর করতে হবে। আমাদের যেসব শিল্প, মানে বিশেষ করে গার্মেন্ট শিল্প এবং অন্যান্য শিল্প, আমাদের এখন গ্যাসের উপরে নির্ভর, এবং এলপিজি উপরে আমাদেরকে সামনে নির্ভর করতে হবে। সুতরাং কাতার একজন এলপিজি সাপ্লায়ার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আমাদের যদি কিছু সমঝোতা হয়ে যায়, হয়তো কিছু কনসেশনাল অ্যাডভান্স পারচেজেরও কিছু ব্যবস্থা থাকতে পারে। আরো কয়েক চুক্তি দেখলাম যে স্বাক্ষরিত হয়েছে, মানে মেমোরেন্ডাম অফ। আচ্ছা, আরেকটি বিষয় যদি একটু বলেন যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রম বাজার হচ্ছে কাতার, সেখানে প্রায় 4 লাখ বাংলাদেশি কাজ করেন। এই বাজার সম্প্রসারণে আর কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? খুব ছোট্ট করে আপনার পরামর্শ। বাজার সম্প্রসারণ, এখানে ডিমান্ড, এটা তো ডিমান্ড ড্রিভেন। কাতারের ডিমান্ড বাড়বে যত তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং সামনে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেখানে বাংলাদেশের শ্রম বাজারের জন্য ভালো। এবং আরেকটা জিনিস যেটা লক্ষ্য করবেন, এখানে অনেকে বলা হচ্ছে যে আমাদের মানে লো স্কিলড লেবারের জায়গায় একটু হাই স্কিল লেবার পাঠালে আমাদের বেশি আয় হবে। এইটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমাদের লো স্কিলড বা সেমি স্কিলড লেবার ফোর্স কিন্তু আমাদের রেমিটেন্স বেশি দেয়। আমরা দেখেন, ভারত কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স পেয়ে থাকে, $100 বিলিয়ন, কিন্তু তাদের 100 মিলিয়ন লোক বিদেশে কর্মরত আছে। বাংলাদেশের এই যে 10 মিলিয়ন লোক যে কর্মরত আছে, ইনারা কিন্তু মাথা
পিছু কিন্তু $2,500 পাঠায়, যেখানে ভারতে পাঠায় $1,000 করে। ভারতের তো 100 মিলিয়ন লোক $100 বিলিয়ন রেমিটেন্স পাঠাচ্ছে, আমাদের কিন্তু এই 10 মিলিয়ন লোক $25 বিলিয়ন রেমিটেন্স পাঠাচ্ছে। আমরা কিন্তু মাথা পিছু কিন্তু আমরা বেশি রেমিটেন্স পাচ্ছি। সুতরাং সামনে আমাদের এই যে সেমি স্কিলড, লো স্কিল লেবার ফোর্সের ডিমান্ডটা কনস্ট্রাকশন সেক্টরে, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে খুব বেশি আছে কাতারে, এবং এছাড়া অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ যেমন UAE, সৌদি আরেবিয়া, এখানে চাহিদা বাড়ছে। সুতরাং আমার মনে হয় we are comfortable on the basis of supplying semi-skilled বা low-skilled workforce এইসব দেশে। ডক্টর জাহিদ ইসাত, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য।